মুভির শুরুতে আমরা মেট্রো ট্রেনে জেমস নামে একজন লোককে দেখি, যে তার টিম মেম্বারদের সাথে কথা বলতে বলতে ট্রেনের ওই কামরাতেই উঠে যেখানে আগে থেকে জুন নামের একটা মেয়ে হাং নামে এক লোকের উপর গোপনভাবে নজর রাখছিল। আর হাং সেই সময় ঘুমিয়েছিল। আসলে তারা কেউই একে অপরকে আগে থেকে চিনত না। তারপর হাং যখন স্টেশনে এসে যায় তখন সে তাড়াহুড়ো করে বেরোবার সময় তার একটা মহিলার সাথে ধাক্কা লেগে যায় এবং তার হাতে থাকা পেপারটি পড়ে যায়, আর সে ওটা ওখানেই ভুলে রেখে আসে। তারপর আমরা দেখি জেমসও সেই একই স্টেশনে নামছে এবং ট্রেন থেকে নামার সময় ভুলে জুনের সাথে তার ধাক্কা লাগে। আর ওদিকে হাং ট্রেন থেকে নামার পর জুনও সেই স্টেশনে নেমে তার পিছু নেয়। আর এভাবে কিছু সময় পিছু করার পর হাং হঠাৎ করেই তার দিক পরিবর্তন করে, আর জুনও যদি এমন করে তার দিক পরিবর্তন করে তাহলে সে ধরা পড়ে যাবে। এজন্য সে অন্য রাস্তা দিয়ে হাংয়ের দিকে এগোয়। তারপর জুন দেখে হাং একটা টেলিফোন বুথ থেকে কাউকে কল করছে। আমরা দেখি জুন তার প্রত্যেকটা মুভমেন্ট খুব ভালো করে লক্ষ্য করছে। আমরা জুনকে দেখে এটা বুঝতে পারি যে জুন কোনো কারণে হাংকে ফলো করছে। আর সবশেষে আমরা দেখি হাং একটা রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসে, আর জুনও সেখানে গিয়ে তাকে দূর থেকে লক্ষ্য করতে থাকে। আর অন্যদিকে আমরা জেমসকে দেখি যে কিনা একটা বিল্ডিং এর পার্কিং লটে গিয়ে সূর্যের আলো বাড়ার অপেক্ষা করছে। সেখানে সে সূর্যের আলো বাড়ার সাথে সাথে সামনের গাড়িতে একটা বোমা ফিট করে। আর সূর্যের আলো বাড়ার অপেক্ষা করার কারণ হচ্ছে এটাই, যাতে সূর্যের আলো সিসিটিভিতে পড়ে আর সিসিটিভি অতিরিক্ত আলোতে ব্লক হয়ে যায় এবং জেমসকে দেখা না যায়। এরপর জেমস একটা বিল্ডিং এর ছাদে যায় আর নিচে তার সাথীদের উপর নজর রাখতে থাকে। আসলে আজকে তারা একটা ব্যাংক লুট করার পরিকল্পনা করেছে, আর আমরা বুঝতে পারি জেমস হচ্ছে সেই টিমের গ্যাং লিডার বা মাফিয়া। তো এরপর জেমসের অর্ডারে বোম ব্লাস্ট হয় সেই বিল্ডিং এ, যেখানে তারা আগে থেকে বোমটি সেট করে রেখেছিল। তো সবার খেয়াল তখন ওই বিল্ডিং এর আগুনের উপর যায়, আর এই সুযোগে জেমস তার সাথীদের কাজ শুরু করতে বলে। আর আমরা দেখি তারা ব্যাংকের ভিতরে ঢুকে সবার আগে সিসিটিভি ক্যামেরাগুলো অকার্যকর করে দেয়। তাদের হাতে সময় খুবই সীমিত, তাই তারা দ্রুত কাজ শুরু করে। যত বেশি সম্ভব টাকা আর মূল্যবান জিনিসপত্র লুট করার চেষ্টা করে, কারণ যে কোনো মুহূর্তে সেখানে পুলিশ পৌঁছে যাবে। আর আমরা দেখি পুলিশ অলরেডি পৌঁছে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাদের পালানোর সময়ও শেষ। তো তখন তাদের মধ্যে থেকে একজন অতি লোভে আরো টাকা ব্যাগে ভরতে থাকে আর তাদের মিশনকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দেয়। কিন্তু তারপরও কোনোভাবে তারা বাইরে বের হতে পারে, কিন্তু ওই লোকটার অতি লোভের কারণে পুলিশ তাদের পেছনে লেগে যায়। আর তখন আমরা দেখি পুলিশকে আটকানোর জন্য তাদের একসাথে একটা ট্রাক রাস্তার মাঝখানে রেখে রাস্তা বন্ধ করে দেয়, আর তারপর নিজে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি হাং জুনের টেবিলে এসে বসে পড়ে, আর জুন সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু হাং তাকে ধরে নিচে ফেলে আর বলে, তুমি এতক্ষণ ধরে কেন আমাকে ফলো করছিলে? আর আমি তোমাকে গতকালও দেখেছি আমাকে ফলো করছিলে। তারপর হাং তার পরিচয় দেয়। সে বলে, আমি একজন স্পেশাল ক্রাইম অফিসার, আমার নাম হাং। আসলে এটা জুনের ইন্টারভিউ চলছিল, কারণ জুনও ক্রাইম ব্রাঞ্চে সিআইডি বা গোয়েন্দা হিসাবে জয়েন করতে চাচ্ছে। আর সেজন্য তার প্রথম কাজ ছিল হাংকে ফলো করা, তার গতিবিধি পর্যবেক্ষণ করা। তবে শর্ত ছিল তার কাছে ধরা পড়া যাবে না। এরপর হাং জুনের কাছ থেকে জানতে চায়, বলো আজকে আমি কি কি করেছি, সবকিছুর ডিটেলস দাও। এরপর জুন সবকিছু ঠিকঠাক বলে, এমনকি ট্রেনের কোন বগিতে ছিল, কোন দরজা দিয়ে বের হয়েছে, কোন টেলিফোন বুথে কথা বলেছিল। কিন্তু সেখানে সে একটা জিনিস মিস করে। আর তখন হাং তাকে প্রশ্ন করে, তুমি কি খেয়াল করেছিলে আমার হাতে একটা পত্রিকা ছিল, আমি সেটা ফেলে এসেছিলাম, তুমি লক্ষ্য করনি? জুন কিছুক্ষণ চিন্তা করে, কিন্তু সে কোনো কিছুই মনে করতে পারে না এবং বলে, আমি ওটা খেয়াল করিনি। হাং তাকে বোঝায়, দেখো আমরা কেবল সেই জিনিসগুলোই মনে রাখি যেগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করি, কিন্তু ক্রাইম ব্রাঞ্চে কাজ করতে হলে তোমাকে প্রতিটি ছোটখাটো বিষয় খেয়াল রাখতে হবে। তুমি অবশ্যই দেখেছিলে যে আমি পত্রিকাটি পড়েছিলাম, কিন্তু তুমি সেটাকে গুরুত্বপূর্ণ মনে করনি বলেই খেয়াল রাখোনি। এরপর হাং জুনকে আবার সবকিছু মনে করতে বলে। জুন অনেকবার মনে করার চেষ্টা করে, কিন্তু তার মনে পড়ে না। আর বহুবার স্মৃতিচারণের পরে সে দেখতে পায় হাংয়ের ওই নিউজ পেপারটি অন্য একজনের হাতে ছিল, আর সে ওটা পড়ছিল। আর তারপর হাংয়ের পিছনেও তাকে দেখা যায়। আর এরপর হাং তাকে বলে, তোমাকে সবকিছু এভাবেই স্পষ্টভাবে মনে রাখতে হবে। অন্যদিকে আমরা দেখি যে জেমস সফলভাবে তার দলবল নিয়ে ব্যাংক লুট করে, কিন্তু একজন ব্যক্তি যার অতিরিক্ত লোভ প্রায় তাদের পুরো পরিকল্পনা নষ্ট করে দিচ্ছিল, জেমস তাকে নির্মমভাবে শাস্তি দেয়। এরপর সে সবাইকে বুঝিয়ে দেয় যে তার পরিকল্পনা অনুযায়ী না চললে কিছুই সফল হবে না। পরে সে তার বসের কাছে যায়, যে ছোটবেলা থেকেই তাকে প্রশিক্ষণ দিয়েছে এবং যার নির্দেশেই সে এইসব কাজ করে আসছে। অন্যদিকে হাং তার টিমের সঙ্গে মিলে জেমসের সেই ব্যাংক ডাকাতির ব্যাপারে তদন্ত করছিল, কিন্তু সিসিটিভি ফুটেজে কোনো চোরের মুখ দেখা যায়নি। তবে পুরো শহরের সিসিটিভি পরীক্ষা করে এক ট্রাক চালকের চেহারা পাওয়া যায়, যার নাম ছিল গিরি। আর মেট্রোতে যে ব্যক্তি হাংয়ের পত্রিকা পড়ছিল সে আসলে হাংয়েরই দলের সদস্য ছিল, আমরা তাকেও এখানে দেখি। আর তারা সবাই মিলে নিজেদের মিশনে মনোযোগী হয়ে যায়। এরপর তারা সেই এরিয়ায় নিজেদের পথ পরিবর্তন করে গিরিকে খুঁজতে শুরু করে, কারণ তাদের কাছে শুধু গিরির ছবি রয়েছে। তারা জানে যদি গিরিকে ধরা যায় তাহলে বাকিদেরও ধরা সম্ভব হবে। কিন্তু সন্ধ্যা হয়ে যায়, তবুও গিরির কোনো খোঁজ মেলে না। ঠিক তখনই জুন গিরিকে দেখতে পায়, আর সবাই তার পিছনে ধাওয়া করে, কিন্তু পরে বোঝা যায় সেটা গিরির মতো দেখালেও সে গিরি নয়। এরপর হাং জুনকে বলে, এত তাড়াহুড়ো করো না, আজ তোমার প্রথম দিন, কাজের সময় এ ধরনের ভুল হওয়া স্বাভাবিক ব্যাপার। এরপর আমরা দেখি জেমস তার মাস্টারের সঙ্গে দেখা করে। তাদের মাস্টার নতুন আরেকটি চুরির পরিকল্পনা জানায়। পরিকল্পনাটি ভালোভাবেই সফল হয়, কিন্তু ঠিক তখনই সামনের বিল্ডিং থেকে একজন লোক জেমস
জেমসকে দেখে ফেলে। জেমস সেটা বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে তাকে মেরে ফেলে। এদিকে জুন যখন ওয়াশরুম থেকে ফিরছিল তখন সে দেখে একটা বাড়িতে সমস্যা হচ্ছে, মানে ওই বাড়িতে ডাকাত ঢুকেছে। সে হাংকে জিজ্ঞেস করে আমি কি গিয়ে তাদের গ্রেপ্তার করব, কিন্তু হাং তাকে থামিয়ে দিয়ে বলে না, তুমি সেখানে যেতে পারবে না, আমরা গোয়েন্দা, আমরা কখনোই নিজেদের পরিচয় প্রকাশ করতে পারি না, তুমি যদি সেখানে যাও সবাই আমাদের সম্পর্কে জেনে যাবে। কিন্তু তারপর আমরা দেখি সন্ত্রাসীরা প্রায় ওই বাড়ির লোককে মেরেই ফেলবে, তখনই জুন বাধ্য হয়ে ওই পরিবারকে সহায়তা করতে চলে যায়। আর জুন ওই দুইজন লোককে অনেক মারে, আর তখনই সেখানে পুলিশও চলে আসে। কিন্তু হাং দ্রুত জুনকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং রাগ করে তাকে ধমকায়। সে বলে আর কখনো এমন কাজ করবে না, যদি কেউ আমাদের চেহারা চিনে ফেলে তাহলে আমরা আর অফিসার হিসাবে কাজ করতে পারবো না, আর এই আন্ডার কভার মিশনও শেষ হয়ে যাবে। তখন জুন প্রশ্ন করে কিন্তু যদি আমার সামনে কেউ খুন হতে থাকে তখনও কি আমি কিছুই করতে পারবো না, আর যদি নাই পারি তাহলে আমাদের অফিসার হয়ে লাভ কি? তখন হাং তাকে সতর্ক করে ছেড়ে দেয়। এদিকে জেমস তার বসের কাছে ছিল, বস তাকে আরেকটি কাজের দায়িত্ব দেয়, কিন্তু এবার জেমস আর কাজ করতে চায় না। সে বলে আমি অনেক কাজ করেছি, এবার শান্তিতে জীবন কাটাতে চাই। জেমস কাজটা করতে অস্বীকার করে, কিন্তু মাস্টার বলে এটাই শেষ কাজ, এটা শেষ করলেই আমি তোমাকে মুক্তি দেব। তবুও জেমস রাজি হয় না, সে বসের হুমকি ধামকিকে তোয়াক্কা করে না। কিন্তু যখন সে গাড়ি স্টার্ট করতে যায় তখন একজন লোক তাকে আক্রমণ করার চেষ্টা করে। বারবার সে বেঁচে যায় এবং বুঝতে পারে যদি বসের কথা না শুনে তাহলে এরকম হামলা চলতেই থাকবে। অবশেষে সে আবারও বসের কাছে ফিরে গিয়ে বলে এটাই আমার শেষ কাজ, এটা শেষ করব, এরপর কিছুই করব না। অন্যদিকে হাং এবং তার টিম গিরিকে খুঁজতে ব্যস্ত, কিন্তু তারা এখনো তার নাম বা কোনো চিহ্ন খুঁজে পায়নি। গত 16 দিন ধরে তারা তাকে খুঁজছে, কিন্তু কোনো সন্ধান মেলেনি। এরপর জুন হাংকে তার গবেষণার ফলাফল দেখায়। সে বলে গিরি সবসময় সিসিটিভির ব্লাইন্ড স্পট ব্যবহার করে চলাফেরা করে, অর্থাৎ যেখানে ক্যামেরা নেই সে শুধু সেসব জায়গাতেই যায়। জুন আরো বলে সেদিন যদি পুলিশের গাড়ি এখানে না থামাতে হতো তাহলে আমরা তাকে ক্যামেরায় ধরতে পারতাম না, চিনতেও পারতাম না, আর যদি সে ওই এলাকাটি ছেড়ে বের হতো তাহলে কোনো না কোনো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়তো। এর মানে সে এখনো ওই এলাকাতেই আছে যেখানে কোনো ক্যামেরা নেই। জুনের বিশ্লেষণ শুনে হাং মুগ্ধ হয়ে যায়, আর তারা যেখানে ট্রাকটি দিয়ে পুলিশের উপর হামলা করেছিল সেই এলাকায় খোঁজাখুঁজি করতে থাকে। অবশেষে জুন এক ব্যক্তিকে দেখে যার চেহারা দেখে 90% গিরির মতো লাগছে পেছন থেকে, আর এখন শুধু সামনে থেকে মুখ দেখে নিশ্চিত হওয়ার পালা। এরপর তারা সবাই চেহারা দেখার জন্য পিছনে লেগে যায়, আর অনেকক্ষণ অনুসরণ করার পর দলের একজন গোয়েন্দা সুপারমার্কেটে ঢুকে তার মুখ দেখতে পায় এবং সে নিশ্চিত হয়ে যায় যে সেই গিরি। এরপর জুন তাকে অনুসরণ করতে করতে তার অ্যাপার্টমেন্টের জায়গায় পৌঁছে যায় এবং তার সঙ্গে লিফটে উঠে। লিফটে থাকা অবস্থায় জুন কৌশলে ব্যাগ থেকে কয়েন ফেলে দেয় এবং তা তোলার অজুহাতে গিরির ফ্ল্যাট নাম্বার দেখে নেয়। পরে সে দলকে ফ্ল্যাট নাম্বার জানিয়ে দেয়। জুন চলে যাওয়ার পর চো নামের আরেকজন গোয়েন্দা আসে। সে লিফটের বোতাম থেকে গিরির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে এবং সেই ফ্লোরে গোপন ক্যামেরা লাগিয়ে দেয়। পরের দিন জুন হাংকে জিজ্ঞেস করে আমরা এখনই গিরিকে ধরছি না কেন? হাং উত্তর দেয় অপেক্ষা করো, কারণ ওর সাথে দেখা করতে ওর বাকি সাথীরাও কখনো না কখনো আসবে, আর এখন যদি ওকে আমরা ধরি ও কিছুই বলবে না, কিন্তু যখন সবাই একসঙ্গে আসবে তখন আমরা সবাইকে ধরতে পারবো। এরপর হাং সেই বিল্ডিং এ যায় যেখানে আগে জেমস একজন লোককে হত্যা করেছিল। হাং তদন্ত করে বুঝতে পারে লোকটি খুন হয়েছিল, কারণ সামনের বিল্ডিং এর ছাদে চোরদের লিডার দাঁড়িয়েছিল। সম্ভবত এই লোকটি তাকে দেখে ফেলেছিল, তাই লিডার তাকে হত্যা করেছে। এরপর জুন গিরির ফ্লোরে লাগানো সিসিটিভি ফুটেজ দেখতে থাকে, আশা করে কোনো না কোনো ক্লু মিলবে। ঠিক তখনই গিরির ফ্ল্যাট থেকে একটি মেয়ে বের হয়ে কিছু আবর্জনা ফেলে চলে যায়। জুন সন্দেহ করে হয়তো এই আবর্জনার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ থাকতে পারে। সে সঙ্গে সঙ্গে সেটি পরীক্ষা করতে শুরু করে। এদিকে হাংও সেখানে আসে এবং আবর্জনার ভেতর থেকে একটি সুডোকো পাজল গেম খুঁজে পায়। জুন ধৈর্য ধরে পাজলের টুকরোগুলো একত্রিত করে। তখন তারা বুঝতে পারে পাজলের নাম্বারগুলো ইচ্ছে করেই ভুল বসানো হয়েছে। এর মানে এটি কোনো গোপন কোড। কোডটি ভেঙে বিশ্লেষণ করলে তারা আবিষ্কার করে এটি আসলে একটি আইপি অ্যাড্রেস। তারা আরো খুঁজে দেখে এই আইপি অ্যাড্রেসটি একটি স্টক এক্সচেঞ্জ কোম্পানির সঙ্গে যুক্ত, মানে শেয়ার মার্কেট কোম্পানির। জেমস তার দলকে বলে তাদের একটা শেয়ার মার্কেট কোম্পানির সার্ভার রুমে ঢুকে একটি সফটওয়্যার চুরি করতে হবে। যেহেতু এটা জেমসের শেষ কাজ তাই তাকে খুব সতর্ক থাকতে হবে। এরপর তারা সবাই একটি গোপন জায়গায় মিটিং করে যেখানে তারা পরিকল্পনা করে কিভাবে কাজটি সম্পূর্ণ করবে, কিন্তু গোয়েন্দারা আগে থেকেই তাদের উপর নজর রাখছিল এবং পুরো ব্যাপারটি বুঝে ফেলে। আর যখন তারা শেয়ার এক্সচেঞ্জ কোম্পানির সফটওয়্যার পরিবর্তন করতে যায় তখন হাং এবং জুনও সেখানে উপস্থিত হয়। জুন হাংকে বলে এই দুই বিল্ডিং এর কোনো একটা জায়গায় লিডার দাঁড়িয়ে থাকবে, কারণ এখান থেকে পুরো এলাকা ভালোভাবে দেখা যায়। অন্যদিকে জেমস সত্যি বিল্ডিং এর উপর থেকে সবকিছু লক্ষ্য করছিল। সে হঠাৎ রাস্তায় এক মহিলার গতিবিধি দেখে সন্দেহ করে এবং বুঝতে পারে পুলিশরা তাদের পরিকল্পনা আগেই জেনে গেছে। তাই সে সঙ্গে সঙ্গে মিটিং বাতিল করে সবাইকে পালানোর নির্দেশনা দেয়। এদিকে হাং এবং জুন বিল্ডিং এ জেমসকে ধরতে লিফটের পাশে উৎপেতে থাকে, কিন্তু জেমস লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। আওয়াজ শুনে হাং সতর্ক হয়ে যায়, কিন্তু জেমসও হাংয়ের অবস্থান বুঝে ফেলে। তাই সে সিঁড়ির সেই পথ না নিয়ে অন্য রাস্তা ধরে দ্রুত ফার্স্ট ফ্লোরে চলে আসে এবং সেখানকার জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। হাং দ্রুত জেমসের পিছনে ধাওয়া করে, আর অন্যদিকে পুলিশ বাহিনী
জেমসের দলকে ধরতে ব্যস্ত হয়ে পড়ে এবং প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে রেড লাইট অন করে দেওয়া হয় যাতে চোরেরা পালাতে না পারে। শেষ পর্যন্ত পুলিশ চোরদের ঘিরে ফেলে আর তখন চোর এবং পুলিশদের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। একটি গাড়িতে থাকা সবাই নিহত হয় আর অন্য গাড়ির লোকদের গ্রেপ্তার করা হয়। তবে সেখান থেকে দুজন কোনো রকমে পালিয়ে যেতে সক্ষম হয় আর চারজনকে ধরে ফেলে। অন্যদিকে হাং ও জুন জেমসকে হারিয়ে ফেলে। জেমসের সর্বশেষ অবস্থান ছিল একটি ব্রিজের কাছে। তারা সেখানে গিয়ে হেডকোয়ার্টারে কল করে এবং সিসিটিভি ফুটেজ চেক করতে বলে। জেমস তাদের পরিকল্পনা বুঝতে পারে, তাই সে নিজের ফোনের সুইচ বন্ধ করে ফেলে যাতে তাকে ট্র্যাক করা না যায়। অবশেষে তারা আবার জেমসকে খুঁজে পায়। জেমসও হাংকে দেখে সন্দেহ করে যে সে গোয়েন্দা হতে পারে, তাই হাং জুনকে বলে তুমি ওর পেছনে যাও কারণ ও আমাকে চিনে ফেলেছে। এরপর আমরা দেখি জেমস জুন থেকে অনেক দূরে চলে গেছে। এখন যদি জুন তার পেছনে যায় তাহলে জেমস নিশ্চিত হয়ে যাবে যে জুনও একজন গোয়েন্দা। তখন চু বলে আমি ওর কাছাকাছি আছি, আমি ওর কাছে যাচ্ছি। চু ট্রাফিক পুলিশের ইউনিফর্ম পরা ছিল আর জেমসকে ট্রাফিক নিয়ম ভাঙার জন্য দাঁড় করে এবং ফাইন চায়। আর আমরা দেখি জেমস তাকে ফাইনও দিচ্ছে। কিন্তু একটু পরে জুন এসে দেখতে পায় চু মাটিতে পড়ে রয়েছে। জেমস আসলে চুকে মারাত্মকভাবে আঘাত করে পালিয়ে যায়। তো এরপর চুকে হসপিটালে নিয়ে আসা হয় কিন্তু ডক্টর তাকে বাঁচাতে পারে না, মানে চু সেখানেই মারা যায়। অন্যদিকে জেমস তার বসের কাছে যায় কিন্তু তার উদ্দেশ্য ছিল বসকে হত্যা করা। সে আর এই অপরাধের জীবনে থাকতে চায় না, তাই বসের সব সহযোগীদের মেরে শেষে বসকেও হত্যা করে। এদিকে হাং এর গোয়েন্দা দলের কাছে কোনো ধারণাই ছিল না যে কিভাবে জেমসকে খুঁজে বের করা যায়। তারা শুধু তার নাম জানতো কিন্তু চেহারা জানতো না। অন্যদিকে জুন চুপচাপ নিজের বাসায় বসে চুর কথা ভাবছিল। হঠাৎ তার মনে পড়ে সিনেমার শুরুতে মেট্রো ট্রেনে এক ব্যক্তির সাথে তার ধাক্কা লেগেছিল। সেদিনই তার পরীক্ষা চলছিল। হাং তাকে বলেছিল পুরনো সবকিছু মনে করতে। জুন ধীরে ধীরে মনে করতে থাকে আর বুঝতে পারে সেই ধাক্কা লাগা ব্যক্তি ছিল জেমস। তারপর তার মনে পড়ে লোকটি একবার একটা দোকানের সামনে দাঁড়িয়েছিল। জুন তখন আরো গভীরভাবে স্মৃতিগুলো মনে করার চেষ্টা করে। হঠাৎ তার মনে পড়ে সেই লোকটি একটি কফি শপে বসেছিল। সে দ্রুত সেই কফি শপে যায় আর সত্যিই সেখানে জেমসকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে হাংকে মেসেজ করে চোরের লিডারকে আমি খুঁজে পেয়েছি। অল্প সময়ের মধ্যেই হাং সেখানে পৌঁছে যায় আর তারা একসঙ্গে জেমসকে ধরতে প্রস্তুত হয়। আর আমরা সেখানে দেখি জেমস তার এক সাথীর কাছ থেকে একটি নতুন পাসপোর্ট ও বন্দুক নিয়ে সেখানে বসে আছে। সম্ভবত সে এখন দেশ ছাড়তে চায়। এদিকে জুন কাছেই বসেছিল এবং জেমসের উপর নজর রাখছিল। ঠিক তখনই জেমস তার পাশে এসে বসে এবং বলে তুমি কি আমার পিছু নিয়েছো? জুন তৎক্ষণাৎ হাংকে একটি থ্যাংক ইউ মেসেজ পাঠায় কারণ সে বুঝতে পারে সে ধরা পড়ে যেতে পারে। তবে সে কোনোভাবে জেমসের কথাকে উপেক্ষা করার চেষ্টা করে। এরপর হাং সেখানে পৌঁছে যায়। জেমস হাংকে দেখেই বুঝে ফেলে যে সে গোয়েন্দা দলের একজন। সে দ্রুত রেস্টুরেন্টের পিছনের দিকে চলে যায় আর হাং তার পিছু ধাওয়া করে। কিন্তু হঠাৎ জেমস হাংকে খুব বাজেভাবে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। জুন তখন তার পিছনে ধাওয়া করে আর হাং তার দলের অন্যান্য সদস্যদেরও জেমসের পিছনে লাগিয়ে দেয় যাতে তারা জুনকে সাহায্য করতে পারে। এদিকে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। জুন জেমসকে আবার হারিয়ে ফেলে এবং হতাশ হয়ে পড়ে। সে রাস্তায় মাটিতে বসে কাঁদতে থাকে এবং ভাবে আমি জেমসকে কিভাবে ধরবো। ঠিক তখন এই বৃষ্টির মধ্যে সে দেখতে পায় জেমস একটু সামনে দাঁড়িয়ে আছে। সে আসলে বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা ছাউনির নিচে দাঁড়িয়েছিল। অন্যদিকে হাংকে তার দল উদ্ধার করে আর জুন চুপচাপ জেমসের পিছু নিয়ে তাকে একটি বদ্ধ বিল্ডিং পর্যন্ত অনুসরণ করে। এরপর সে দ্রুত তার লোকেশন বাকি অফিসারদের পাঠিয়ে দেয়। সব অফিসার জুনের কাছে পৌঁছে যায় কিন্তু ঠিক তখনই জেমস বুঝতে পারে জুন তাকে অনুসরণ করছিল। জেমস জুনকে ধরে ফেলে এবং তার বন্দুক তাক করে। জুন তখন বন্দুকের নিশানায় পড়ে যায়, মানে জেমসও তার উপর নজর রাখছিল আর জুন তখন তার গান পয়েন্টে ছিল। বাকি অফিসাররাও সেখানে পৌঁছে যায় আর তখন একটা ট্রেন আসে আর ওই মুহূর্তে জেমস ট্রেন রাস্তার উপর লাফ দিয়ে ওই পাশে চলে যায়। তারপর পালাতে থাকে আর ট্রেন যাওয়ার পরেই অফিসাররা তার পিছনে লেগে যায়। বাইরে হাং অপেক্ষা করছিল কারণ সে জানতো আজকেই সবকিছুর শেষ হবে। সাধারণ অফিসারদের কারো উপর গুলি চালানোর অনুমতি থাকে না কিন্তু জেমসের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে কারণ সে এরই মধ্যে অনেক মানুষকে হত্যা করেছে। শেষ পর্যন্ত হাং ও জুন একসঙ্গে জেমসকে গুলি করে। এরপর জুন সবাইকে জানায় আমরা চোরের লিডারকে শেষ করতে পেরেছি। জুনের সাহসিকতা দেখে হাং তাকে প্রমোশন দেয়। এটা শুনে জুন খুব খুশি হয়। কিন্তু পরের দৃশ্যে আমরা দেখি জুন তার ইউনিফর্ম পরে চুর শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিচ্ছে। সে অন্যান্য অফিসারদের সঙ্গে দাঁড়িয়ে চুকে শেষবারের মতো সম্মান জানায়। শেষ দৃশ্যে জুন জানতে পারে জেমসের বাকি সব সদস্য ও ক্লায়েন্টদের নাম যারা এই অপরাধের সঙ্গে জড়িত ছিল। এখন জুন তার টিমের লিডার এবং সে পুরো টিম নিয়ে জেমসের বাকি সদস্যদের ধরতে নেমে পড়ে। আর এখানেই সিনেমার গল্প শেষ হয়ে যায় কিন্তু শুরু হয় এক নতুন মিশনের। তো আজ এই পর্যন্তই। এক্সপ্লেনেশন ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন। পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।